নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কটা দলে হবে এবারের আইএসএল জানা যাবে সোমবারই। এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আইএসএল শুরু হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তবে মোট কটি দল এবারের আইএসএল এ অংশ নেবে তা সোমবারই চূড়ান্ত হতে চলেছে। এবারের আইএসএল এ যেসব দল খেলবে তাদের কাছে জানতে চাওয়া হয়েছে হোম গ্রাউন্ড হিসেবে তারা কোথায় খেলবে সেটা সোমবারের মধ্যেই ফেডারেশনকে জানিয়ে দিতে হবে। তবে এবারের আইএসএল এর জন্য অনেক দলই বাজেট কমিয়েছে, ছেঁটে ফেলা হয়েছে বহু বিদেশি ফুটবলারকেই। তাহলে কি আইএসএল এর গ্ল্যামার বা ঝাঁজ কিছুটা কমলো? কি বলছেন বাইচুং মুটিয়া, दीपेंदु विश्वास, एलिविटो टिकोना, विकास माजीरा? अच्छा, कुछ खबर ये है कि आईएसएल शुरू हो रहा है नेक्स्ट मंथ से, सो आई थिंक इट्स अ गुड न्यूज एंड होपफुली ऑब्वियसली যেরকম আগে আইএসএল হতো দিস ইয়ার একটু চ্যালেঞ্জ থাকবে, বাট আই থিঙ্ক মোর দ্যান এনিথিং এলস শুরু হচ্ছে এন্ড প্লেয়ার্স গুলো ফুটবল খেলতে পারছে, এটা অনেক ভালো। আই থিঙ্ক নিশ্চয়ই এটা এক বছর জন্যই হচ্ছে, বাট somehow long term planning, long term solution থাকতেই হবে, করতেই হবে। At the moment I think it's just temporary 1 year জন্য, and I think after 1 year a হওয়ার পরে I think even elections হবে maybe in a year's time, then hopefully নতুন body যে আসবে I think they will have a complete new setup, new negotiations, তারপরে শায়দ যারা পার্টিসিপেট করবে না তারা অটোমেটিকলি রেলিগেট হয়ে যাবে। যারা যারা খেলবে তারা লড়াই করবে যে এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য। অনেক কিছু আপস এন্ড ডাউন হতে পারে, কিন্তু সবাইকে সাথ নিয়ে চলতে হবে। আমি জানি হয়তো আইএসএল অনেক আগে শুরু হওয়া উচিত ছিল, হয়নি কোনো কারণে, কিন্তু আশা করি যখন এই বছর আইএসএল হবে সেটা 14 টিম নিয়ে হোক 10 টিম নিয়ে হোক, আইএসএল তো আইএসএল মতনই হবে। বাট আশা করি কালকে সব ঘোষণাটা ঠিকঠাক হয়ে যাক। এটা হোম এন্ড অ্যাওয়ে ম্যাচ বেসিস ওয়াইজ যদি ম্যাচ হয় তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। দেশের লিগ না হলে ভারতীয় ফুটবলটা ব্যান্ড হবে। তার থেকে এবছরটা যা করে হোক লিগটা হলে, যেটা শুধু লিগ না, ধরো আই লিগ হয়নি, আই লিগ সেকেন্ড ডিভিশন হয়নি, শুধু আইএসএল ভাবলে হবে না, তাই না? এই দুটো লিগের ওপরে তো আবার আইএসএলের যে আই লিগ জিতবে সে আইএসএল খেলবে, বা তার টার্গেট থাকবে সেই 13টা টিম 12টা টিম যারা আই লিগ খেলে, যারা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলে, তাদের কাছেও তো অত প্লেয়ার। আর শুধু প্লেয়ারের কথা ভাবলে হবে না, একটা প্লেয়ারের সাথে সাপোর্টিং স্টাফ এক একটা টিমে 14-15টা, আইসবার থেকে ওষুধ থেকে শুরু করে আপনি যদি সব ধরেন, প্রচুর মানুষ সমস্যা আছে। আমাদের প্রতিদিন প্রশ্ন করছি অনেক কিছু, ধরুন মাঠ আছে, মাঠে ম্যাচের দিন টিকিটের ব্যাপার আছে, সব প্রচুর লোকের সমস্যা চলছে। এত আইএসএল বন্ধ হয়ে যাবে, খেলাটা শুরু হলে ফুটবলের পক্ষে আমার মনে হয় অনেক টিমই অনেক স্টার প্লেয়ারকে বা যারা কস্টলি প্লেয়ারকে ছেড়ে দেবে। এটা কোনো লিগ না, এটা কোনো আইএসএল যে হচ্ছে এটা মানে আমার কাছে রিয়েলি বলছে এটা ফান ফুটবল হচ্ছে, যার জন্য আমার মনে হয় অনেক টিমই আজকে ইসমল হামিদকে ছেড়েছে, দেখা যাবে এরপরে গোয়াও অনেক প্লেয়ারকেও ছেড়ে দেবে, যারা যারা হেভি বাজেটের প্লেয়ার আছে তারা ছেড়ে দেবে। হ্যাঁ, এইভাবে চললে টুর্নামেন্টের কোনো ফিউচার নেই না, কে কী হবে না হবে এখনও তো পরিষ্কার কিছু হয়নি। সুতরাং অনেক টিম পার্টিসিপেট নাও করতে পারে, পার্টিসিপেট করলেও ওই লোকাল প্লেয়ারদের দিয়ে খেলিয়ে দেবে। উড়িষ্যা এফসি সহ বেশ কয়েকটি দল শেষ পর্যন্ত এবারের আইএসএল এ অংশগ্রহণ করে কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। রিজার্ভ দলের বিরুদ্ধে জোড়া গোল করে এবার আবার খবরের শিরোনামে দিমিত্রি পেত্রাতস। রবিবার যুব ভারতী সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে সিনিয়র ও জুনিয়রদের দ্বৈরথে 4-0 গোলে জয় পেলেন সিনিয়ররা। মোহনবাগানের এই অনুশীলন ম্যাচে দিমির জোড়া গোল ছাড়াও একটি করে গোল পেলেন জেসন কামিন্স ও সাহাল আব্দুল সামাদ। তবে এবারে আইএসএল মোহনবাগানে হোপ কি হতে চলেছে? যুবভারতীতে কি খেলবে মোহনবাগান? বাগান সভাপতি দেবাশিস দত্ত এই নিয়ে কি বলছেন? আইএসএল খেলতে গেলে সল্টলেক স্টেডিয়ামই সবচেয়ে ভালো জায়গা। তো সল্টলেক স্টেডিয়াম আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি যে সল্টলেক স্টেডিয়ামে খেলার ব্যাপারে।
আর নাহলে মোহনবাগান মাঠ আছে, কিশোর ভারতী স্টেডিয়াম আছে, আমরা দেখতে হবে। তবে বড় ম্যাচ হলে তো সল্টলেক স্টেডিয়াম ছাড়া কোনো গতি নেই, তখন সল্টলেক স্টেডিয়ামে খেলতে হবে। বাকি ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে, আমরা সময় মতো জানাবো। মোহনবাগান এবার যেন আইএসএলে আবার দাগ কাটতে চাইছে, আর সেই লক্ষ্যেই আর কোনো খামতি রাখতে চান না কোচ লোবেরো। সেদিকেই এখন তাকিয়ে সকলে। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির আত্মজীবনের প্রকাশ হলো রবিবার। এর সঙ্গেই ময়দানের নানাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানি কিচিরমিচিরে। একজন 7-এর দশকের আর অপরজন 9-এর দশকের সুপারস্টার, আর দুজনেরই উত্থান হুগলির এই রিষ্টা থেকেই। সুধীর কর্মকার ও শিশির ঘোষ দুজনেই আবার বল পায়ে মাঠে নামলেন। সঙ্গে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের হয়ে সদ্য প্রাক্তনীরা। কে ছিলেন না সেই দলে? অ্যালভিটো, নোভি, চৌমিক, বাসুদেব মণ্ডল থেকে সন্দীপ নন্দী, সুলে মুসা, অমিত দাস, কিংসুক দেবনাথ সবাই মাঠে নেমেছিলেন। রবিবার রিষ্টার লেলিন মাঠে মহামিলন উৎসবের আয়োজন করেছিল রিষ্টার প্রেম মন্দির জনকল্যাণ সমিতি। তারানন্দ ব্রহ্মচারী মহারাজের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই প্রধানের মধ্যে আয়োজন হয়েছিল এই প্রীতি ফুটবল ম্যাচের। আর ম্যাচের শেষে একরাশ আক্ষেপ ঝরে পড়ল সুধীর কর্মকারের গলায়। কেন এই আক্ষেপ? আগে যেমন আমাদের ক্লাবগুলো আমার এপারে ওপারে এই ক্লাবগুলো সব খেলাধুলো নিয়ে একটু ব্যস্ত থাকতো, খেলার কিন্তু এখন মাঠ ফাট রয়েছে এত সুন্দর, সেরকমভাবে খেলাধুলো ছেলেদের আগ্রহ নেই। তাই সেই আগ্রহটাকে বাড়াতে হবে ছেলেদের মধ্যে। তাহলে যদি আমরা ভালো খেলা ছেলেরা যদি প্র্যাকটিস করে বা মাঠে আসে, আমরা এখান থেকে অনেক ভালো প্লেয়ার তৈরি করতে পারবো, আমি তো এটা মনে করি। আমাদের সময় যে খারাপ এরকম সব কিছু হতো, পুজো পার্বণ সব কিছু হতো, কিন্তু এবার বাবা মায়ের যেমন একটা দায়িত্ব থাকে সেরকম, যে এখন যদি আমি মনে করি যে আমি ওইসব করেই বেড়াবো, তাহলে তো আর ফুটবল খেলা হবে না। এই আমাদের সময় আমরা যাই করি না করি ঠিক খেলার টাইমে মাঠে যাবো, সেই খেলার টাইমে মাঠে যাবো, খেলবো, এইটা আমাদের মধ্যে ছিল। কিন্তু এখন সেই জিনিসটা দেখা যায় না। ইস্টবেঙ্গল মোহনবাগান ক্লাব থেকে আমন্ত্রণ আসে খোঁজ খবর রাখে? হ্যাঁ, তুমি মাঠ মুখো একদমই হতে চাও না ময়দান মুখো? কি হবে যদি উন্নতি না করতে পারি, তাহলে গিয়ে রাখতো কি? আমাকে তো আগে থেকে বলেছিল, কিন্তু আমি ওখানে গিয়ে লাভ নেই, আমার পয়সার দরকার নেই, কিছু নেই, কিন্তু আমাকে কাজ দিই কোনো ছেলে তৈরি করার, আমি সেটা করতে রাজি আছি। সে আমাকে একটা মাঠ দিই। তুমি কি হতাশা খবর রাখো ইস্টবেঙ্গল মোহনবাগানের এই যে এগুলো নিয়ে খোঁজ খবর রাখো? না, অ্যাকচুয়ালি এখন সেই কাজের নিয়ে কথা বলবো, সেই স্তরের প্লেয়ার কোথায়? আইএসএল করে তো আমরা কিছু প্লেয়ার বুঝতে পেরেছি বাঙালি ছেলে। তা ফুটবলটা বাঙালি ছেলে খেলবে না তো কেরা খেলবে? কতটা হতাশ করে তোমাকে যে ফুটবলে বাঙালি নেই? আজকে ফুটবল খেলা মানে হচ্ছে বিদেশ থেকে প্লেয়ার ভাড়া করে আনতে হচ্ছে। তাহলে এই যে কি বলবো, এটা কি আমাদের যারা কর্মকর্তা, যারা আইএফএ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদেরই সেই চিন্তাধারা করা উচিত যে খেলা তুলতে হবে। খেলা যত তুলবে তত খেলোয়াড়দের মধ্যে একটা প্রতিযোগিতা হলে পরে তখন অটোমেটিক ভালো খেলা বেরিয়ে আসবে। আমাদের সময় আমরা ছোট ছিলাম, এরকম বড়দের খেলা দেখতাম মাঠের ধারে বসে, পরে বল নিয়ে মাঠে নেমে আমরাও খেলতাম। কিন্তু এখন সেই জিনিস কীভাবে যে খেলা শেষে যে কোনো ছেলে একটাও মাঠে বল নিয়ে নেমেছে? সুধীর কর্মকারে খেলা দেখেননি ওরা, কিন্তু আজ ওনার সঙ্গে খেলতে পেরে আবেগে ভাসলেন আলভিটোরা। সুদীপদার আমরা নাম অনেক শুনেছে, হয়তো আমাদের
আমরা ওর খেলা দেখিনি। ছোটবেলায় যখন আমরা ছিলাম, বয়স যখন হচ্ছিল, তখন সুদীপ দার একজন মানে যথেষ্ট বড় নাম করার প্লেয়ার আজকে হয়তো আমাদের সাথে নেমেছে, বাট জ্যাম অফ আ পার্সন, তার সাথে আমরা আজকে একটা সুযোগ পেয়েছে, মানে আউটস্ট্যান্ডিং। এখন অব্দি মাঠে নেমে হয়তো সেরকম কিছু করতে পারি, বাট স্ট্রাকচার দেখে মনে হচ্ছে একটা টাইমে কি প্লেয়ার ছিল। এর আগে হুগলি জেলার সেরা 4টি স্কুলকে নিয়ে আয়োজন করা হয়েছিল স্কুল ফুটবল টুর্নামেন্টের। সেখানে মধুবাটি সুরকলা বিদ্যা মন্দিরকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বেগমপুর হাই স্কুল। জয়সূচক গোলদাতা শেখ সিরাজ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়, ডক্টর কৌশিক দত্ত, রিষড়া পুরসভার পুরপ্রধান বিজয় মিশ্র সহ বিশিষ্টরা। ব্যুরো রিপোর্ট, ময়দা স্পোর্টস। একজন সাইড ব্যাকের আত্মজীবনী। তিনি আর কেউ নন, প্রাক্তন ভারতীয় অধিনায়ক অলোক মুখোপাধ্যায়। সেই অলোক মুখোপাধ্যায়কে নিয়ে এবার বই লিখলেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। বইয়ের নাম লাল কার্ডের বাইরে। কারণ তিনি তার ফুটবল কেরিয়ারে যে একটিও লাল কার্ড দেখেননি, তাই সেই নামের প্রতি সুবিচার করেই বইয়ের নাম রাখা হয়েছে লাল কার্ডের বাইরে। আর যাকে নিয়ে বই, সেই অলোক মুখোপাধ্যায় নিজের বইয়ের আত্মপ্রকাশের পর কি বললেন, আর যিনি লিখেছেন ক্রীড়া সাংবাদিক অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় বা কি বলছেন এই বই প্রসঙ্গে। এই বইটি রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে প্রকাশিত হলো। হাজির ছিলেন এক ঝাঁক প্রাক্তন তারকা। কে ছিলেন না সেই তালিকায়? প্রসূন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিকাশ মাঝি থেকে বাইচুং মুটিয়া, দীপেন্দু বিশ্বাসরা সকলেই হাজির ছিলেন। দুই প্রধানের শীর্ষকর্তাও। আর যাকে নিয়ে বই, সেই অলোক মুখোপাধ্যায় কি বললেন, আর যিনি বই লিখেছেন অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় এই বই নিয়ে কি বলছেন। অর্ঘ্য আমার কোচিং জীবনে ওকে যখন স্টার্ট করেছি, ও তো বাচ্চা ছেলে সবে এসছে এবং প্রতিদিনে ছিল। আমি যদি এবং প্রতিদিনে ও জানে না যে আমার যে শালা নিজের চ্যাটার্জি বাবু, ও হেড ছিল সেই জন্য বলছি অর্ঘ্য গেছে এবং আমার জানা ছিল বলে, এবং অর্ঘ্যর লেখা আমার ভালো লাগছে কোনো কাগজে লিখতে। তারপরে এই সময় চলে গেছে, কিন্তু তারপর ও নিয়ে গেছে ওই আমার দীপ্তাংশীকে না, দীপ প্রকাশনের ছেলে গেছে। ওকে আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, দেবো না, ফার্স্ট 11 করবো না, কারণ এটা না রাখলে আমি রাজি করিও নি সেইভাবে। ও লিখেছে সেইভাবে। আমি ওকে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে ফার্স্ট 11 একে বাদ দিলে ও গালাগালি দিল, আমি গালাগালি খেতে এই বয়সে চাই। কিন্তু ও যে জিনিস করে দিল আমার শেষ লগ্নে এসে, যেটা আমার সারা জীবনের, আমি মরে যাওয়ার পর এটা জীবিত থাকে। দেখুন, এটার পেছনে একটা লোকের অবদান আছে, দ্যাট ইজ অরুণ ঘোষ, ভারতবর্ষের সর্বকালের সেরা ডিফেন্ডার। উনি আমাকে দুটো এশিয়ান গেমসে যেভাবে শিখিয়েছে যে কখন ট্যাকল করতে হয়, কখন কাভারিং করতে হয়, এটা ওনার কাছ থেকে শিখেছি। এবং কখন বলে টোকা মারতে হয়, যার জন্য আমি কারোর পায়ে মারতামও না, যার জন্য আমি কাট খাইনি। এবং এটা আমার মাথায় সবসময় খেলার মধ্যেই থাকতো, আমি কাউকে মারবো না, এটা তো আমার কাছে থাকতো।
আমি যখন সাংবাদিকতা করি তখন অলোকদার খেলা আমি বহু দেখেছি, মাঠে বসে খেলা দেখেছি। অলোকদা যখন FCI খেলছে অফিসে তখনও আমি খেলা দেখেছি। আমার মনে হয়েছিল অলোকদার সঙ্গে মিশে অলোকদার কোচিং জীবনে যে ময়দানে সত্যি নিপাট ভদ্রলোক এবং এত বড় প্লেয়ার, যার কোনো এত বড় প্লেয়ার হয়েও যিনি নিজেকে আড়ালে রেখেছেন তাকে সামনে আনাটা আমার মনে হয় উচিত। সেই প্রেরণা থেকেই এবং পিকে ব্যানার্জির লেখাটা আমাকে মন করেছিল 100 বছরের সেরা টিমে অলোক মুখার্জি থাকবে। সেই জায়গা থেকেই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, গৌতম সরকার সবাই রেখেছেন অলোক মুখার্জিকে, ভৌমিক, সুভাষ ভৌমিক প্রত্যেকে রেখেছেন। এবং কিন্তু পিকে ব্যানার্জির ওই ভাস্কর মনাদা, পিকে ব্যানার্জির ওই কথাটা আমাকে মনে হচ্ছিল যে অলোক মুখার্জিকে সত্যি এবার বই পড়া দরকার, তার জীবনটা যাতে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের কাছে আদর্শ হতে পারে, এটা থেকেই ভাবনা। আর এই বইয়ের নাম লাল কার্ডের বাইরে। লাল কার্ডের বাইরে তো আমি বললাম যে অলোকদা হচ্ছে সেই ডিফেন্ডার, ভারতীয় ফুটবলে এত ম্যাচ খেলেছেন অলোকদা, মোহনবাগান ইস্টবেঙ্গলে এত ম্যাচ খেলেছেন, কিন্তু আজ অবধি কোনো লাল কার্ড দেখেনি। আমার ধারণা ভারতীয় ফুটবল কেন বিশ্ব ফুটবলেও হয়তো এমন নজির খুব কম আছে। এবং শুধু মাঠে নয়, মাঠের বাইরেও অলোকদা নিপাট ভদ্রলোক, তার ব্যক্তিগত জীবনে কোনো লাল কার্ড নেই, সেই জন্য লাল কার্ডের বাইরে নামটাকে বেছে নেওয়া হয়েছে। মাঠের বাইরে অলোক মুখার্জিকে দেখেছেন তারা কোচ হিসেবে, তাই তাদের মূল্যায়ন কি, মানে বাইচুং ভুটিয়া থেকে দীপেন্দু বিশ্বাস, তারা কি বলছেন অলোক মুখার্জিকে নিয়ে আর এই বইটিকে নিয়ে? অলোকদা মানে আমাদের যেটুখানি আমরা জানি আমাদের দেখা সেরা লেফট, আমরা খেলা দেখেছি। তারপরে আমি অলোকদা আমার প্রথম মোহনবাগানে যখন প্রথম সাইন করি, আমরা ফার্স্ট ম্যাচ ছিল FCI, তো অলোকদার এগেনস্টেই খেলেছিলাম সল্টলেক স্টেডিয়ামে। তো অলোকদা, কিষানুদা, বিকাশ দাদের তখন শেষ 96, 97 তারা সব FCI হয়ে খেলেছিলাম প্রথম ম্যাচ। এছাড়া অলোকদার কোচিংয়ে যেটা বাইচুং বললো, স্টিফেন যখন কোচ, অলোকদা অ্যাসিস্ট্যান্ট কোচ, আমরা সবসময় যত ঝামেলা, স্টিফেন আমাদের অনেক রকম বলতো, 1 মিনিটে 1 লাফ দৌড়াও, 10 বার দৌড়াও, মানে সারাদিন এ হতো। আমরা অলোকদাকে গিয়ে আমরা সব, শুধু আমি না, বাইচুং না, রেডি সব অলোকদাকে গিয়ে আমরা সারাদিন ধরতাম। মানে অলোকদা ভালো মানুষ, মানে সব আমরা যতই বলি যাই করি অলোকদা সব সহ্য করে দিত, মানে নিজের কাছে রায়। ভালো লোক। ওইটা মোহামেডানে আমরা খেলেছি, অলোকদার কোচিংয়ে বাংলা টিমে খেলেছি। আই থিঙ্ক আমি অনেক ফরচুনেট, বিকজ অলোকদার সাথে একটা তো প্লেয়ার হিসাবে আমি খেলতে পেয়েছি। যখন আমি ইস্ট বেঙ্গলে এসেছি, অলোকদা সে সময় মোহনবাগানে ছিল, সো অ্যাজ আ অপোজিশন অনেক বছর খেলেছে। বাট মোর দেন দ্যাট, আন্ডার অলোকদা যে যখন ইন্ডিয়া কোচ ছিল, আন্ডার স্টিফেন কনস্ট্যান্টাইন চিফ কোচ আর অলোকদা অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল, 5 বছর আমার বেস্ট 5 বছর লাইফের অলোকদার আন্ডারে খেলতে পেরেছি। অলোক মুখার্জির এই আত্মজীবনী পাওয়া যাবে এবার কলকাতা বইমেলাতেও। তবে এই বই যে সাড়া ফেলবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ একজন মানুষ সে কত বড় হতে পারে তার প্রমাণ কিন্তু রেখে গেছেন বা দাগ কেটে গেছেন তিনি খেলার মাঠে এবং মাঠের বাইরে। তাই অলোক মুখোপাধ্যায়কে নিয়ে এখন সকলেরই এই বই পড়ার দিকেই নজর। সুকন্যা মুখোপাধ্যায়ের রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।